নিদ্রাহীন রাত। শুভম ভট্টাচার্য। রিমোট জব করার সূত্রে সারা জীবন আমেরিকার টাইমিংয়ে মেলাতে হয়েছে। ফলে রাতের ঘুমটার দফা রফা অনেক দিনই হয়ে গেছে। রিটায়ারমেন্টের পরেও তাই অভিমানী রাতের ঘুম আমায় ত্যাগ করেছে। এতটা বেমানি সেই বা মানবে কেন? রাতের বেলা স্নায়ুকে বোকা বানিয়ে ঘুমানোর অভ্যেসটাও চলে গেছে আমার। অবশ্য ঘুমের ওষুধ টষুধ অনেক করেছিলাম, কিন্তু এই বুড়ো হারে কিছুই কাজে দেয়নি। আর তারপর থেকে রাতটুকুকে আর অছেদ্যা না করে বরং উপভোগ্য করে তোলার চেষ্টা করেছি। সামান্য একটু ভদকা গ্লাসে ঢেলে বারান্দায় বসে রাতের স্নিগ্ধতা উপভোগ করছিলাম। শহুরে রাত তখন বেশি না, সবে 11টা বেজেছে। তবে দূর দূরান্তে কোনো শব্দ পাওয়া যায় না। গিন্নিরই ইচ্ছাতে এখানে ফ্ল্যাট কেনা। রাতে ওকে এখানে এক রাতে ওকে একা থাকতে হয় বলে আমি অনেক বারণ করেছিলাম সে সময়। কিন্তু তার কথায় ভিড়ভাট্টায় ক্ষতির আশঙ্কা বেশি, আর শান্ত জায়গায় নাকি ক্ষতি কম। যদিও সে ক্ষতির ডেফিনেশন যদিও সে ক্ষতির ডেফিনেশনে আমি আর যাইনি। জীবনে দুটো মানুষের কথার উপর আমি অবাধ্য হইনি। ছোটবেলায় আমার মা, আর বিয়ের পর আমার গিন্নি। তারা যা বলেছে সব আমি অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করেছি। কিন্তু আজ এক পেগ খেয়েই কেমন যেন মাথাটা করে উঠল। হালকা আচ্ছন্নতা এলো শরীরে। অনেকদিন যে ঘুমের ধারে কাছে যায়নি, সেই ঘুমের প্রাথমিক রূপ এরকম হয় কিনা সেও বলতে পারি না। তবুও বারান্দা থেকে উঠলাম না, বসে রইলাম ওইখানে। যে মানুষটার এতদিনেও ঘুম এলো না, তার ঘুম আসবে হঠাৎ করে এটা ভাবা যায় না। কিন্তু বেশ কিছুক্ষণ বসার পরে যখন আচ্ছন্নতা আরো বেশি করে গ্রাস করতে থাকলো আমায়, তখন আর পারলাম না। বিছানায় গিয়ে শরীরটা এলিয়ে দিলাম। এক অদ্ভুত এক অদ্ভুত আচ্ছন্নতা। আজ অভিমানী ঘুম যখন আমার সাথে সখ্যতা চাইছে, তখন আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ আমার থেকে ছুটি নিচ্ছে যেন। হাত পা সব যেন অভিমান করে নেতিয়ে পড়ছে। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। যখন ঘুম ভাঙলো ঘড়িতে, তখন রাত 1টা। ঘুমটা ভাঙলো কলিং বেলের কলিং বেলের আওয়াজে। এত রাতে কে আসতে পারে সেটা আমি জানি না। দরজাটা খোলা কি ঠিক হবে? কিন্তু যে শরীর এতক্ষণ আমার সাথে বেইমানি করছিল, নেতিয়ে পড়ছিল হাত পা, তারাই যেন এবার উন্মত্ত হয়ে উঠেছে। তাদের স্বাভাবিক ভার যেন আমার গায়ে আর লাগছে না। মনে হচ্ছে তারা নিজেরাই যেন উঠে পড়ছে। পা গুলো নিজে নিজেই হাঁটতে শুরু করেছে, আর আমাকে টানতে টানতে এগিয়ে নিয়ে চলছে দরজার দিকে। দরজার কাছে পৌঁছতে নিজে থেকে আমার হাত উঠে গেল দরজার ছিটকিনির দিকে। তারপর পরিচিত ভঙ্গিতে খুলে দিল ছিটকিনি। তারপর নিজে থেকেই দরজার নবটি ঘুরিয়ে দিল। এবার দরজাটা খুলে যাবে। আমার ভেতর তখন উথাল পাতাল চলছে। আগন্তুকের উদ্দেশ্যে এক অদ্ভুত ভয় সৃষ্টি হয়েছে আমার মনে। নিজের শরীরকে আমি অবিশ্বাস করতে শুরু করেছি তখন। সারা শরীরে ঘাম দেওয়ার কথা, কিন্তু সেও আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে আজ। শরীর অদ্ভুত রকমের ভিজে অনুভব হচ্ছে, কিন্তু কই ঘামের চিহ্নটুকু শরীরে নেই আমার। দরজা খুলে যেতেই আমি থমকে গেলাম। তখন যা ভয় পাচ্ছিলাম সেই ভয়কে এই ভয় ছাড়িয়ে যায় বহুমাত্রায়। আমার সামনে এমন একজন আগন্তুক যে থাকবে তা আমি কল্পনাও করতে পারিনি। সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, সে আমার গিন্নি। গিন্নি যেদিন আমায় ছেড়ে চলে গেল সেদিনকেও তার গায়ে এই পোশাকই ছিল, একটা ঘিয়ে রঙের শাড়ি আর লাল ব্লাউজ। শাড়িতে সবসময় ছিটছিটে রক্ত লেগে সরি শাড়িতে সব জায়গায় ছিটছিটে রক্ত লেগে। আর সবচেয়ে ভয়ানক ওই মাথাটা, মাথার পিছন দিকের খুলিটা যেন বেরিয়ে আসছে, বীভৎস। যেদিন গিন্নির ছাদ থেকে পড়ে গেল সেদিনও গিন্নিকে এভাবেই দেখেছিলাম আমি, কিন্তু এতটা বীভৎস লাগেনি। আজ সেই রূপ দেখে আমার সারা শরীর হিম হয়ে গেল।
বেশ কিছুক্ষণ নিস্তব্ধ ছিলাম আমরা। আসলে আমার কথা বলা সাজে না, তবুও কিছু বলতে গেলাম আমি, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। তারপর গিন্নিকে দেখলাম সে কাঁদছে। আমি ভেবেছিলাম ওর চোখে হয়তো কোনো প্রতিশোধের আগুন দেখতে পাবো আমি, কিন্তু তার পরিবর্তে এই কান্নার মধ্যে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকতার তীর এসে লাগলো আমার বুকে। শরীরে জোয়ান বয়সের আগুন ফুরিয়ে গেছে, তাই হয়তো আজ অনেক না বোঝাগুলা বুঝতে পারছি। গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা করলো আমার, কিন্তু পারলাম না। কেউ যেন আমার গলা টিপে ধরে আছে, আমার যেন শ্বাস প্রশ্বাস চলছে না। তাহলে কি যখন গিন্নিকে আমি ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিলাম, ওরও এরকমই কষ্ট হয়েছিল? না না, আরো বেশি কষ্ট হয়েছিল। আমার মিথ্যে সন্দেহের জন্য আমি ওকে এতটা কষ্ট দিতে পারলাম। আজ যেন আমার কাছে সব পরিষ্কার হতে থাকলো। আমি বুঝতে পারলাম আমার অনুপস্থিতিতে গিন্নির কাছে কেউ আসতো না। সে নিজের স্বার্থ ছাড়াই আমাকে ভালোবেসেছিল এতদিন ধরে। আমি সেই সময় বুঝে উঠতে পারিনি। আমি ভেবেছিলাম রাতের বেলায় স্বামী ছাড়া মেয়ে মানুষ থাকলেই বেলেল্লাপনা করবে, আর সেই সন্দেহতেই আর ভাবতে পারলাম না আমি। ততক্ষণে গিন্নি পিছিয়ে যেতে শুরু করেছে, অদ্ভুতভাবে পিছিয়ে যাচ্ছে আমার দিকে ফিরেই। আমি নিজেকে সামলাতে পারলাম না, ছুটে গিয়ে তাকে ধরার চেষ্টা করলাম। ক্ষমা চাইতে গেছিলাম বোধহয়, কিন্তু পারলাম না। একটা ঝটকা আমায় পেছনে ঠেলে ফেলে দিল। তারপর সব অন্ধকার। বেশ কিছুক্ষণ অন্ধকারের পর আবার ফুটে উঠল আলো, এক অন্তহীন আলো। অনেকবার বেল বাজানোর পরও যখন বাবা দরজা খুলল না, তখন দরজায় ভেঙে ঢুকে এলো অনিমেষ। যা ভেবেছিল তাই, বাবা আর নেই। বিছানায় নিঃসাড় হয়ে পড়ে আছে এক দেহ। চোখটা খোলা, চেয়ে আছে উল্টো দিকের দেয়ালে মায়ের ছবিটার দিকে। মনে হলো ছবি থেকে মাও যেন চেয়ে আছে বাবার দিকে।